সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আমি মোহাম্মদ ইবনুল তাশরিফ, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে নবম শ্রেণীর জন্য চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য। ইতিপূর্বে এই অধ্যায়টি সম্পর্কে কিন্তু আমরা থিওরিটিক্যাল ক্লাস করে ফেলেছি। আজকে আমি তোমাদের সামনে সৃজনশীল 2 নিয়ে কথা বলবো, অর্থাৎ ম্যাথ কিভাবে করতে হয় এই ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আজকে আমরা কথা বলবো। তো শুরু করা যাক। আমরা প্রথমে দেখব সৃজনশীল 2 তে কি বলা হয়েছে। জনাব ফরহাদ সাহেব তার সঞ্চিত 10 লক্ষ টাকা 10% সুদে 10 বছরের জন্য পদ্মা ব্যাংকে জমা রাখতে চান, কিন্তু তার স্ত্রী সালমা তাকে ব্যাংকে জমা না রেখে নিজ পৌরসভার জমি কেনার পরামর্শ দেন, যেখানে 8 বছরের জমির মূল্য দ্বিগুণ হওয়ায় এবং উক্ত সময়ের মধ্যে জমি থেকে অতিরিক্ত 2 লক্ষ টাকা আয়ের নিশ্চয়তা রয়েছে। বিষয়টি নিয়ে জনাব ফরহাদ সাহেব সিদ্ধান্তহীনতায় ভুগছেন। আমি প্রথমেই বলেছিলাম যে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং সাবজেক্টটা মূলত ডিসিশন মেকিং সাবজেক্ট। আমি কথাটা আবারও রিপিট করলাম। তো এই যে একটা উদ্দীপককে দেখা যাচ্ছে, এখানে জনাব ফরহাদ সাহেবের 10 লক্ষ টাকা সঞ্চয় হয়েছে। এই টাকাটা সে 2টা কাজে ইউজ করতে পারছে এই মুহূর্তে। একটা হচ্ছে পদ্মা ব্যাংকে সে জমা রাখতে পারবে। সে যদি পদ্মা ব্যাংকে জমা রাখে তাহলে সে 10% হারে ইন্টারেস্ট পাবে এবং 10 বছরের জন্য সে সেখানে রাখতে পারে। কিন্তু তার স্ত্রী তাকে আরেকটা ওয়ে বলে দিচ্ছে যে তুমি যদি 8 বছরে টাকাটা দিয়ে একটা জমি কিনো, সেখানে 8 বছরের জমিটা দ্বিগুণ দামে বিক্রি করতে পারবে এবং অতিরিক্ত সেখানে আরো 2 লক্ষ টাকা ইনকাম হওয়ার পসিবিলিটি রয়েছে। তো দেখি আমরা নিশ্চয় আমাদের কাছে এটাই জানতে চাওয়া হবে যে আমাদের কোনটাতে বিনিয়োগ করলে বেশি লাভবান হব আমরা। তো দেখি, শুরু করি আমরা প্রথমেই। আমাদের ক নম্বরে বলছে যে বাট্টাকরণ প্রক্রিয়ায় অর্থের কোন মূল্যকে ভাগ করা হয়। বাট্টাকরণ প্রক্রিয়া বলতে আমরা বুঝি যে বর্তমান মূল্য নির্ণয়ের যে পদ্ধতি, সেই বর্তমান মূল্য নির্ণয় করার পদ্ধতিকে বলা হয় বাট্টাকরণ পদ্ধতি। অর্থাৎ বাট্টাকরণ পদ্ধতি এইতে কিন্তু অর্থের ভবিষ্যৎ মূল্যকে বের করা হয়। আমরা প্রথমে দেখে নেব অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র। আমরা জানি বর্তমান মূল্য পিভি ইন্টু এফভি ডিভাইডেড বাই 1 প্লাস আই ইন্টু এ। এটা সরল মুনাফার ক্ষেত্রে, সরল মুনাফার ক্ষেত্রেই বলি আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রেই বলি না কেন, বর্তমান মূল্য বের করতে হলে সবসময় আমাদের ভবিষ্যৎ মূল্যকেই ভাগ করতে হয়। তাহলে ক নম্বরের অ্যান্সার হবে যে বাট্টাকরণ প্রক্রিয়ায় অর্থের ভবিষ্যৎ মূল্যকে ভাগ করা হয়। এরপরে আমরা দেখব যে খ নম্বর বলছে অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্যকারী উপাদানটি ব্যাখ্যা করো। আসলে অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য এই দুটির মধ্যে একটি জিনিসই পার্থক্য তৈরি করে, সেটি হলো সুদের হার। অর্থাৎ সুদের হারের কারণে কিন্তু বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য দুটি আলাদা হয়ে থাকে। এই জিনিসটাকে আমাদের একটু ইলাবোরেট করে একটু উদাহরণের সাহায্যে আমরা লিখব। এখন আমাদের বলছে যে গ নম্বর, পদ্মা ব্যাংকের শর্ত অনুযায়ী জনাব ফরহাদের অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। তাহলে আমরা যদি গ নাম্বার অ্যান্সার করতে চাই, শিক্ষার্থীরা তোমরা তোমাদের সামনে খাতা কলম ক্যালকুলেটর এবং অবশ্যই টেক্সট বুকটির সামনে রাখবে। টেক্সট বুকে উদ্দীপকটি দেয়া আছে। আমাদের বলছে পদ্মা ব্যাংকের শর্ত অনুযায়ী জনাব ফরহাদের অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। তাহলে আমরা জানি গ নম্বর ভবিষ্যৎ মূল্য অর্থাৎ এফভি, এটা কিন্তু
চক্রবৃদ্ধির কথা এখানে বলা নাই, এখানে শুধু বলা রয়েছে যে তিনি তার সঞ্চিত অর্থ ব্যাংকে জমা রাখতে চান। এখানে কিন্তু এম এর মান দেয়া নাই, অর্থাৎ বছরে কতবার সুদ কাউন্ট করা হবে, কি করা হবে, এইরকম কিছু নাই। সুতরাং আমরা এটা ধরে নিলাম এটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে। তাহলে এফভি ইকুয়াল টু পিভি ইন্টু 1 প্লাস আই উপরে এন। তাহলে এখানে আমি সাইডে একটু নোট করছি, এখানে পিভি সমান 10 লক্ষ টাকা, 10 লক্ষ, তার সঞ্চিত অর্থ ছিল কত, 10 লক্ষ টাকা। এরপরে আই অর্থাৎ ইন্টারেস্ট রেট, এটা ছিল 10% সমান 10 ডিভাইডেড বাই 100.10 এবং এন এর মান অর্থাৎ সময় কত ছিল আমাদের জন্য, 10 বছর, অর্থাৎ এন ইকুয়াল টু 10 বছর। আমরা আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন কিন্তু পেয়ে গিয়েছি, এখন শুধু আমরা মানগুলো বসিয়ে দিব। 10 লক্ষ 1 প্লাস 0.10 বা এরপর শূন্য দেওয়ার আসলে কোনো প্রয়োজন নেই, এবং উপরে 10। এটা ক্যালকুলেশন করলে দেখা যাবে যে আমরা কত পাবো, এটা একটু আমরা দেখে নিই। 25,93,742, 25,93,742 টাকা প্রায়। তাহলে গ নম্বরের অ্যান্সারে দেখা যাচ্ছে যে গ নম্বরের অ্যান্সার আমরা কত পাচ্ছি, 25,93,742 টাকা। অর্থাৎ জনাব ফরহাদ সাহেব যদি 10 বছরের জন্য করে পদ্মা ব্যাংকে তার সঞ্চিত অর্থটি জমা রাখেন, তাহলে তিনি 10% ইন্টারেস্টে 10 বছর পরে 25,93,742 টাকা কিন্তু ফেরত পাবেন। তাহলে পদ্মা ব্যাংকের শর্ত অনুযায়ী অর্থের ভবিষ্যৎ মূল্যটি আমরা নির্ণয় করে দেখাইলাম। এ পর্যায়ে ঘ নম্বরে আমাদের বলছে বিনিয়োগের জন্য জনাব ফরহাদের কোন ক্ষেত্রটি বাছাই করা উচিত, উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই কথাটির অর্থ হচ্ছে আমাকে বের করতে হবে যে পদ্মা ব্যাংকে আমি টাকা রাখলে কত টাকা পাবো, এবং তার স্ত্রী জনাব সালমা হকের কথা শুনে যদি জমি ক্রয় করি তাহলে কত টাকা পাবো। এই যে 2 টাকা আমরা যেটাতে দেখব যে বেশি পাওয়ার সুযোগ রয়েছে, সেটি কিন্তু হবে আমাদের উপযুক্ত ক্ষেত্র বিনিয়োগের জন্য করে। তো আমরা যদি এখানে 8 বছরের জমির মূল্যটা দ্বিগুণ না হতো, সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারতাম গণঙ্গে যে রেজাল্টটা বের করেছি সেটা কিন্তু আমরা বলতে পারতাম যে 10 বছরে পদ্মা ব্যাংক থেকে এত টাকা পাইছি, তাহলে এখন শুধু 10 বছরে জমির মূল্যটা কত হবে সেটা বের করতে পারতাম। কিন্তু সমস্যাটা বাধাইছে কোথায়, সেটা হচ্ছে 8 বছরের জমির মূল্য দ্বিগুণ হবে। তাহলে আমাকে এখন তুলনা করে এটা দেখতে হবে যে 8 বছরে আমি পদ্মা ব্যাংক থেকে কত টাকা পাই, তবেই না আমরা তুলনা করতে পারবো। তাহলে আমরা ঘ নম্বরের জন্য করে আবার একটু দেখব যে এখানে হবে ঘ। আমি সূত্রটা নতুন করে আর লিখছি না। ঘ নম্বরে পদ্মা ব্যাংক থেকে, এখানে আমরা লিখব পদ্মা ব্যাংক, পদ্মা ব্যাংক থেকে, এটা ঘ নম্বরের অ্যান্সার করছি আমরা। পদ্মা ব্যাংকে আমাদের 10 লক্ষ টাকাই থাকবে, ইন্টারেস্ট রেট আমাদের 10%ই থাকবে, শুধু বছরের ক্ষেত্রে হয়ে যাবে 8। আমরা পদ্মা ব্যাংকের 8 বছরে কত টাকা পাবো সেই তুলনাটি এই মুহূর্তে করতে যাচ্ছি। তাহলে 8 বছরে পদ্মা ব্যাংক থেকে ভবিষ্যৎ মূল্যটা আমরা নির্ণয় করব। এটা নির্ণয় করলে দেখা যাবে যে 8 বছরে পদ্মা ব্যাংক থেকে পাবো আমরা 21,43,589 টাকা।
তাহলে পদ্মা ব্যাংকে যদি আমরা 10% ইন্টারেস্টে 10 লক্ষ টাকা 8 বছরের জন্য করে রাখি, তাহলে পদ্মা ব্যাংক আমাদেরকে ভবিষ্যতে ফেরত দেবে কত টাকা? 21,43,589 টাকা। এখন আমাকে দেখতে হবে যে 8 বছরের জমি থেকে আমার কি পরিমাণ টাকা চলে আসলো। আমরা একটু দেখি। জমি ক্রয় করলে 8 বছরে পাওয়া যাবে কত টাকা পাওয়া যাবে? উদ্দীপকে বলা ছিল যে যদি পৌরসভায় জমি ক্রয় করা হয় তাহলে সেটি 8 বছরে দ্বিগুণ মূল্য হবে। তাহলে আমি যদি 10 লক্ষ টাকা দিয়ে একটা জমি ক্রয় করি তাহলে 8 বছরে দ্বিগুণ হবে, অর্থাৎ 10 লক্ষ টাকা দ্বিগুণ প্লাস অতিরিক্ত আরো 2 লক্ষ টাকা ইনকাম হওয়ার সুযোগ রয়েছে। তার মানে জমি ক্রয় থেকে টোটাল আমি পাবো কত টাকা? এখানে 20 লক্ষ প্লাস 2 লক্ষ, অর্থাৎ টোটাল আসবে আমার 22 লক্ষ টাকা। তাহলে আমি আলটিমেটলি কিন্তু দেখতে পাচ্ছি যে পৌরসভায় যদি জমি ক্রয় করা হয় 8 বছরে, তাহলে আমি টোটাল পাবো 22 লক্ষ টাকা। আর যদি পদ্মা ব্যাংক যে আমাকে শর্ত দিয়েছে সেই শর্তে আমি যদি পদ্মা ব্যাংকে 8 বছরের জন্য টাকা রাখি তাহলে পাবো 21,43,589 টাকা। তাহলে কোন টাকাটা বেশি? জমি ক্রয় করলেই কিন্তু আমি বেশি টাকা পাবো। তাহলে জনাব ফরহাদ সাহেবের স্ত্রী কিন্তু তাকে বেস্ট অপশনটি দিয়েছে। আমি এখন সিদ্ধান্ত নিব যে তাহলে আমার আর চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই, আমি কিন্তু দেখবো যে জমি ক্রয় করলেই আমি বেশি লাভবান হচ্ছি। তাহলে যেহেতু ফিনান্স ডিসিশন মেকিং সাবজেক্ট, এখানে যুক্তি সহকারে তোমাকে বুঝিয়ে দিতে হবে যে কেন জমি ক্রয় করাটি যুক্তিযুক্ত। তাহলে এই যে অঙ্ক করে আমরা বের করলাম যে জমিতে ইনভেস্ট করা উপযুক্ত, এই ডিসিশনটা লিখবো কেমন করে? এই ডিসিশনটা লেখার জন্য করে এই কাজগুলো করার পরে আমরা এখন সিদ্ধান্ত দিব। সিদ্ধান্তটা এভাবে উপস্থাপন করব যে পদ্মা ব্যাংকের শর্ত অনুযায়ী দেখা যাচ্ছে যে 8 বছরে পদ্মা ব্যাংক থেকে পাওয়া যাবে 21,43,589 টাকা এবং 8 বছরে পৌরসভার জমি থেকে পাওয়া যাবে 22 লক্ষ টাকা। অর্থাৎ কথাটা বলার পরে আমরা 22 লক্ষ মাইনাস 21,43,589 সমান কত আসবে আমাদের? 56,441, 56,411 টাকা। এত টাকা বেশি লাভবান হওয়া যাবে, অর্থাৎ জনাব ফরহাদ সাহেবের স্ত্রীর পরামর্শ গ্রহণ করাটি অধিক যুক্তিযুক্ত। আচ্ছা, এভাবে আমরা অঙ্কটি উপস্থাপন করতে পারি। আরেকটি ওয়ে রয়েছে, সেটা হচ্ছে বিধি 72। আমরা এখন দেখব বিধি 72 সম্পর্কে কি বলে। বিধি 72 বা রুলস 72, এই নিয়ম অনুযায়ী যখন কোনো কিছুর মূল্য, কোনো বিনিয়োগের মূল্য দ্বিগুণ হয় সেক্ষেত্রে আমরা এই রুলসটি অ্যাপ্লাই করতে পারি। আমাদের অঙ্কে বলা ছিল 8 বছরে টাকা দ্বিগুণ হবে। তাহলে এখানে বছর দিয়ে আছে, টাকা দিয়ে আছে, কিন্তু সুদের হারের সাথে কিন্তু কম্পেয়ার করতে পারছি না। তাহলে কি করব?
এই 72কে যদি আমি বছর দ্বারা ভাগ করি তাহলে আমি পাবো 9। এই 9টি হবে তখন আমার ইন্টারেস্ট রেট। অর্থাৎ বিধি 72 এটাই বলছে যে 72কে সময় দ্বারা ভাগ করলে পাবো সুদের হার, আবার সুদের হার দ্বারা ভাগ করলে পাবো আমরা বছর। এইভাবে কিন্তু আমরা তুলনা করতে পারি। দেখা যাচ্ছে যে 9% ইন্টারেস্টে 8 বছরে টাকাটা আবার দ্বিগুণ হয় কোনো অঙ্কে। এই অঙ্কের ক্ষেত্রে এটা তুলনা করা সম্ভব হবে না। কেন? এক্সট্রা যে টাকাটা আমরা ইনকাম করেছি এইটার কারণে আমাদের জমি ক্রয়ের টাকাটা কিন্তু দ্বিগুণ হয়েছে। কিন্তু অন্য কোনো অঙ্কে যদি এক্সট্রা ইনকামের কথা বলা না থাকে, অর্থাৎ 72 রুল অনুযায়ী, যেমন এই অঙ্কে পদ্মা ব্যাংক আমাদের অফার করেছিল 10% ইন্টারেস্ট, আর জমি থেকে আমরা পাচ্ছি 9% ইন্টারেস্ট। এই দুইটা ইন্টারেস্টের তুলনা করেও কিন্তু আমরা আমাদের সিদ্ধান্ত জানাতে পারবো যে বিধি 72 অনুযায়ী। কোনো কোনো অঙ্কে এরকম বলা থাকতে পারে যে এখানে বিনিয়োগ, কোনো একটা প্রজেক্টের নাম বলতে পারে যে এখানে বিনিয়োগ করলে 9% সুদ পাওয়া যাবে, তাহলে টাকাটা দ্বিগুণ হওয়ার জন্য কত বছরের প্রয়োজন। সেক্ষেত্রে আমরা কি করব, যদি এই অঙ্কের যদি আমাদের বলা থাকতো 9% সুদ দেবে কিন্তু টাকাটা কত বছরে দ্বিগুণ হবে, সেক্ষেত্রে আমরা কি করতাম, 72কে 9 দ্বারা ভাগ করতাম, তাহলে আমরা কিন্তু ইজিলি পেয়ে যেতাম 8 বছরের টাকা দ্বিগুণ হবে। যাই হোক, আমি রুলস 72-এর কথা বলছিলাম। রুল 72টা ব্যবহার হয় যদি কোনো বিনিয়োগের টাকা দ্বিগুণ হয়, সেক্ষেত্রে আমাদের সুদের হার বের করার জন্য করে সময় দিয়ে ভাগ করতে হবে, তাহলে সুদের হার পাবো। আবার যদি সুদের হার দিয়ে ভাগ করি তাহলে বছর পাবো। অর্থাৎ যেভাবেই করি না কেন আমাদের তুলনা করার জন্য করে রুলস 72ও অ্যাপ্লাই করতে পারি। আমরা সরাসরি অঙ্কের মাধ্যমে করতে পারি, করে আমরা আমাদের বেস্ট বিনিয়োগ ডিসিশনটি নেব। যাই হোক, প্রথম দিন আমি সৃজনশীল 1 করাইছিলাম, আজকে সৃজনশীল 2টা করলাম। আশা করি চ্যাপ্টারটা সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা রয়েছে। তোমরা আরো বেশি বেশি প্র্যাকটিস করবে এই থেকে, চ্যাপ্টারটি থেকে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।